আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে জানাবো ৭১-এর যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কি করছিলেন। সালটা ১৯৭১। আনুষ্ঠানিকভাবে ৭১-এর যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে অর্থাৎ ২রা ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার সামরিক আইন প্রশাসকের পক্ষ থেকে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে একটা জরুরি সিগন্যাল বার্তা পৌঁছায়। সেখানে বলা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী শেষ পর্যন্ত যশোর দখল করে নিয়েছে। এই বার্তা দেখা মাত্র ইয়াহিয়া খান তার এডিসি আরশাদ সামি খানকে নির্দেশ দেন তিনি যেন অবিলম্বে লেফটেন্যান্ট জেনারেল হামিদ এবং চিফ অব স্টাফ গুল হাসানকে রাষ্ট্রপতি ভবনে তলব করেন। এই তিনজনের সঙ্গে দেখা করার পরই ইয়াহিয়া খান তার এডিসি আরশাদ সামি খানকে জানান পরের দিনের তার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট যেন এখনই বাতিল করে দেওয়া হয়। ওই দিন সকাল ৯টায় সদর দপ্তরে একটা বৈঠক আহ্বান করা হয়, যেখানে তিনি, ইয়াহিয়া খান ছাড়াও তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর সমস্ত শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন। বিজ্ঞাপন জেনারেল ইয়াহিয়া খানের এডিসি আরশাদ সামি খান তার বই থ্রি প্রেসিডেন্টস অ্যান্ড অ্যান এইড এ লিখেছেন, জেনারেল গুল হাসান সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে সবাইকে অবহিত করার পর জোর দিয়ে বলেছিলেন যে পাকিস্তান যেন অবিলম্বে প্রতিক্রিয়া জানায়। তা না হলে ভারত পুরো পূর্ব পাকিস্তানের উপর আক্রমণ করবে এবং পরে তাদের বাহিনীকে পশ্চিম সীমান্তে নিয়ে আসবে, যেখানে তাদের বিপুল সংখ্যক সৈন্য। এর জন্য আমাদের চড়া মূল্য চোকাতে হতে পারে। গুল হাসান বৈঠকে উপস্থিত সকলকে মনে করিয়ে দেন যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রকাশ্যে ঘোষণা করেছেন যে পাকিস্তানের ১ ইঞ্চি মাটিতেও আক্রমণ করা মানে কিন্তু পুরোদস্তুর যুদ্ধ। সেখানে সবাই এই বিষয়ে একমত হয়েছিলেন, যদিও তারা জানতেন যে যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থানে তারা নেই। বিশেষত সেই অবস্থায় যখন যে ভূমির জন্য লড়াই করা হচ্ছিল সেখানকার লোকেরাই আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছিলেন। আরশাদ সামি খান তার বইয়ে উল্লেখ করেছেন, একজন ভালো কমান্ডারের মতোই ইয়াহিয়া খান তার জেনারেলদের ওই প্রস্তাবের সম্মতি জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছিল জেনারেল ইয়াহিয়া খান কোথাও একটা ধারণা করেছিলেন যে ওই যুদ্ধে জয়ী হওয়ার মতো অবস্থায় তিনি নেই। এরপরই পাকিস্তানি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রহিম খান জেনারেল গুল হাসানকে বোঝাতে শুরু করেন যে পাকিস্তানি বিমান বাহিনীর অবিলম্বে ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে বিমান হামলা শুরু করা উচিত, যাতে ভারতীয় বিমান ওড়ার সুযোগ না পায়। বৈঠক শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্য একটা বৈঠকে ইয়াহিয়া খানকে নিয়ে যাওয়ার জন্য বিকেল ৪টের সময় জেনারেল হামিদ নিজে আসবেন। নির্ধারিত সময়ে জেনারেল হামিদ তার টয়োটা মিলিটারি জিপ নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে পৌঁছান। আরশাদ সামি খান লিখেছেন, আমরা জিপে উঠলাম, যার চালকের সিটে বসেছিলেন জেনারেল হামিদ আর জেনারেল ইয়াহিয়া তার পাশে বসেছিলেন। জিপের পিছনে বসে আছি, এমন সময় এক অদ্ভুত দৃশ্য দেখলাম। কোথা থেকে একটা বিশাল শকুন এসে জিপের পথ আটকে বসে পড়ল। জেনারেল হামিদ হর্ন বাজালেন, কিন্তু সে বিশালাকায় শকুন একটুও নড়ল না। জেনারেল ইয়াহিয়া গাড়ি নেমে সেটাকে বেত দিয়ে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু শকুনটা কয়েক পা হাঁটার পর রাস্তার মাঝখানে থেমে যায়। অবশেষে একজন মালি দৌড়ে এসে তার বেলচা দিয়ে শকুনটাকে তাড়ায়। আমরা প্রধান ফটকের কাছে পৌঁছানো মাত্রই ইয়াহিয়া তার মুখ নিচু করে ফেলেন, যাতে নিরাপত্তাকর্মীরা তাকে দেখতে না পায় এবং গাড়ির বহর তাকে অনুসরণ না করে। তারা একটা বড় গেটওয়ালা গুদামের মতো ভবনে পৌঁছন, যেখানে এয়ার মার্শাল রহিম খান তাদের স্বাগত জানান। নূরজাহানকে ফোনে গান শোনানোর অনুরোধ। বৈঠক চলাকালীন আকাশে যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনা যাচ্ছিল। সব মিলিয়ে পাকিস্তানের ২৭৮টা যুদ্ধবিমানের মধ্যে ৩২টা ৩রা ডিসেম্বরের ওই হামলায় অংশ নেয়। বিকেল ৫টা ৯ থেকে ৫টা ২৩ মধ্যে এই আক্রমণের ঘটনা ঘটেছিল। পরদিন ব্রিগেডিয়ার গুল মাওয়াজ তার বন্ধু ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন তিনি, ইয়াহিয়া খান ও জেনারেল হামিদ মদ্যপ অবস্থায় রয়েছেন। পণ্ডিত ও শিক্ষাবিদ হাসান আব্বাস তার বই পাকিস্তান শর্টড্রিফট ইনটু এক্সট্রিমিজম এ লিখেছেন, ইয়াহিয়া গুল মাওয়াজকে বলেছিলেন, কমান্ডার হিসেবে আমি যুদ্ধ শুরু করেছি। কথোপকথনের সময় ইয়াহিয়ার কাছে বিখ্যাত গায়িকা নূরজাহানের ফোন আসে। জাপান থেকে এসেছিল ওই ফোন। ইয়াহিয়া তাকে ফোনে একটা গান শোনাতে বলেন।
পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের খবর আসতে থাকার সঙ্গে সঙ্গে গভর্নর আব্দুল মালিক যুদ্ধ বন্ধ করে সে সময় চলমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টার বিষয়ে সিগন্যাল এবং কয়েকশোবার ফোন কলের মারফত বার্তা পাঠানোর চেষ্টা করতে থাকেন ইয়াহিয়া খানকে। এরপর 9 ও 10 ডিসেম্বর গভর্নর মালিক এবং পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল কে নিয়াজির তরফে ক্রমাগত বার্তা পাঠানো হয়। বেশিরভাগ বার্তার সারমর্ম ছিল যে পরিস্থিতির ক্রমশ আরও অবনতি ঘটছে। যদি অবিলম্বে কিছু না করা হয় তাহলে পূর্ব পাকিস্তান 2 দিনের মধ্যে ভারতের হাতে চলে যাবে। ইয়াহিয়া খান তাদের উত্তর দিয়েছিলেন, আপনি সেই স্থানে রয়েছেন যেখানে এসব ঘটছে। হতাহতের সংখ্যা কমিয়ে আনতে যা যা করণীয় তাই করুন। ইয়াহিয়া খানের বার্তা পেয়ে গভর্নর মালিক জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্যে লেখা একটা প্রস্তাবের খসড়া অনুমোদনের জন্য তাকে ইয়াহিয়া খানকে পাঠান। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়। 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের অনুমতি ছাড়াই জাতিসংঘে বার্তায় খসড়া পেয়ে ইয়াহিয়া খান বিচলিত হয়ে পড়েন। তিনি তৎক্ষণাৎ জেনারেল হামিদকে ডেকে পাঠালেন। আরশাদ সামি খান, 3 প্রেসিডেন্টস অ্যান্ড অ্যান এইড বইয়ে লিখেছেন, ইয়াহিয়া হামিদকে বলেছিল নিয়াজিকে ডেকে বলো যে যথাযথ পদক্ষেপের অনুমতি দেওয়ার অর্থ এই নয় যে সে আমাদের কূটনৈতিক সিদ্ধান্তে নাক গলাবে। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের কাছে মালিকের প্রস্তাব যাওয়ার অর্থ হল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর। তুমি ওর সঙ্গে কথা বলো, কারণ আমি যদি কথা বলি তবে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবো না। এই সময়ে ধৈর্য হারালে চলবে না। এর কিছুক্ষণ পর জেনারেল হামিদ ইয়াহিয়া খানকে একটা দুঃসংবাদ দেন। তিনি জানান, জেনারেল ফরমান আলী রাষ্ট্রপতির অনুমোদন না নিয়েই জাতিসংঘের ঢাকাস্থিত শরণার্থী ও পুনর্বাসন প্রতিনিধির কাছে গভর্নরের ওই বার্তা পাঠিয়ে দিয়েছেন। ইয়াহিয়া খান তৎক্ষণাৎ পররাষ্ট্র সচিব সুলতান খানকে নির্দেশ দেন যেভাবেই হোক বার্তা যেন প্রত্যাহার করে চীনের এড়িয়ে যাওয়া। প্রাথমিকভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ইয়াহিয়া খান। রাজস্থানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রাথমিক সাফল্য এবং ভারতীয় যুদ্ধজাহাজ খুকরির ডুবে যাওয়ার খবরে তিনি মনে করেছিলেন ভাগ্য তাদের সহায়। আরশাদ সামি খানের বইয়ে উল্লেখ রয়েছে, আইএসআইয়ের তৎকালীন প্রধান তাকে বলেছিলেন যে বিশ্বের বিখ্যাত জ্যোতিষী জিন ডিকসন ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি কমপক্ষে 10 বছর শাসক হিসাবে ক্ষমতায় থাকবেন। এই কথা শুনে ইয়াহিয়া খুব খুশি হলেন। জানত 10 বছর তো দূরের কথা, কয়েকদিনেই তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না। জেনারেল ইয়াহিয়া খান আশা করেছিলেন এই যুদ্ধে চীন প্রকাশ্যে তার পাশে দাঁড়াবে, কিন্তু চীন তা করতে অসম্মত হয়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সুলতান আহমেদ তার আত্মজীবনী মেমোরিজ অ্যান্ড রিফ্লেকশনস অব এ পাকিস্তানি ডিপ্লোম্যাট লিখেছেন, চীনের রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে পাকিস্তানের প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন আমরা অব্যাহত রাখব, তবে এই লড়াইয়ে হস্তক্ষেপ করার ক্ষেত্রে আমাদের ক্ষমতা সীমিত এবং যদি আমরা তা করি তাহলেও এর ফলাফল সংকীর্ণ ফলাফল হতে পারে। তাই এই নিয়ে খুব বেশি আশা করবেন না। পূর্ব পাকিস্তানে ভারতের প্রভাব কমানো জরুরি, কিন্তু সীমান্তের পার্বত্য পথে বরফ জমে যাওয়ার কারণে তা করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে।